দেখুন এবার ঠিক আছে, ক্লিয়ার সাউন্ড আসছে। হ্যাঁ, এবার একটু জোর হচ্ছে। সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। তো আজকের টপিক আমরা ব্রহ্মস্থান বিষয়ক টপিক রাখছি। বাড়ির ম্যাপ বানানো, ড্রয়িং কিভাবে তৈরি করব আমরা, এবং তার ব্রহ্মস্থান নির্ণয়। তো সাধারণত আমরা ব্রহ্মস্থান বিষয়ে যেটা শিখেছিলাম, যদি বাস্তু আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র টাইপের হয়ে থাকে, যদি এরকম একদম নর্মাল হয়, সেক্ষেত্রে ব্রহ্মস্থান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এক কোণা থেকে আর এক কোণা যখন আমরা ছেদ করে দিলাম, ব্রহ্মস্থান খুব সহজেই আমাদের সামনে চলে আসলো। এটা অত্যন্ত সহজ এক পদ্ধতি, এর মধ্যে কোনো রকম জটিলতা নেই। একদম ব্রহ্মস্থান আমরা এখানে পেয়ে গেলাম। এটা খুবই সহজ পদ্ধতি, কিন্তু যখনই আহ, বাস্তু সব সময় সব ক্ষেত্রে তো এরকম বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র হয় না, নানা রকম টাইপের হয়ে থাকে। কারোর এল প্যাটার্ন হয়ে থাকে, কারোর আই প্যাটার্নের হয়ে থাকে, বিভিন্ন রকমের বাস্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ব্রহ্মস্থান নির্ণয় কিভাবে করব? যেমন কিছু অংশ বাড়া থাকে, কিছু অংশ কমা থাকে, সেক্ষেত্রে ব্রহ্মস্থান নির্ণয় কি করে হবে? যেমন আমি যদি এখন ধরে নিই একটা পাকা টাইপের বাস্তু, যদি এইরকম কারোর বাস্তু হয়ে থাকে, ঠিক এইরকম রয়েছে প্লট, এর মধ্যেই এটাই তার বাড়ি ধরে নিচ্ছি আমি, এই প্লটটাই তার বাড়ি। তো এইবার এর ব্রহ্মস্থান নির্ণয় কি করে করব? কারণ আমরা ব্রহ্মস্থান যখন নির্ণয় করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যেন চারটে কোণই সমান হয়। চারটে কোণকে অবশ্যই সমান হতে হবে, নচেত ব্রহ্মস্থান সঠিক জায়গায় আসবে না। চারটে কোণের সঠিক জায়গায় আসাটা অত্যন্ত প্রয়োজনীয়। তো সেই জন্য আমরা একটি কাজ করব এখানে। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ক্লাসে মিটতে মিটতে তো 10:30 বাজে। হ্যালো স্যার। ঠিক আছে, আমি কালকে যখন কথা বলবো। ঠিক আছে, এটা তান্ত্রিক ক্রিয়ার ব্যাপারে কথা বলতো। রাত্রে করতে পারো, অসুবিধা নেই। না, অত রাতে আর করবো না, জ্বালাতন করবো না। জ্বালাতন না করবো। ঠিক আছে, হ্যাঁ বলুন। স্যার এটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, রেকর্ডিং আছে। তো প্রশ্ন হচ্ছে যে এই রকম যদি কারোর বাস্তু হয়, এর ব্রহ্মস্থান আমরা নির্ণয় কিভাবে করব? যদি এর ব্রহ্মস্থান এরা এই যেরকম স্ট্রাকচার হয়ে আছে, যদি আমরা এখান থেকে ম্যাচ করে দিই, এখান থেকে একটা কোণা টেনে দিলাম, এইখান থেকে একটা টেনে দিলাম, তো দেখতে পাচ্ছি যে ব্রহ্মস্থানটা এই জায়গায় চলে এসছে। কিন্তু এটা ভুল, এইভাবে আসবে না, কারণ আমাদের চারটে কোণকে সমান করতে হবে। আর চারটে কোণকে সমান করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমত সর্বপ্রথম আমাদের এই যে লাইনটা, যে লাইনটা বাঁকা, এই দুটো লাইন পাশাপাশি, দুটো যে লাইন রয়েছে, এই দুটো লাইনের মাঝখানে অংশটাকে খুঁজে বের করতে হবে। কেমন? এই মাঝখানে অংশটা খুঁজে বের করবো কি করে? এই মাঝখানে অংশটাকে প্রথম আমাদের মাপতে হবে যে এই লাইনটা কতটা আছে আর এই লাইনটা কতটা আছে।
মাপার পর আমরা সেই মাপটাকে অর্ধেক করে নেব। যেরকম এটা কম্পিউটারে করেছি বলে এখানে মাঝখানটা দেখাচ্ছে যে এইটা আছে মাঝখান। তো তখন আমরা কি করব, তখন আর এইগুলোকে করবার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের লাগছে না। এই সমস্ত বস্তুগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয় বটে ব্রহ্মস্থান নির্ণয়ের ক্ষেত্রে। তো যখন দেখলাম এইটা মাঝখান, তো এই মাঝখান টু মাঝখান একদম আমরা ভাগ করে দিলাম এটাকে। এইবার এটাকে যখন ভাগ করে দিলাম, তো ভাগ করে দেওয়ার পর এইবার আমরা দেখব যে কোন দিকটা বেশি বাঁকা আছে, এই দিকটা না এই দিকটা। তো দেখতে পাচ্ছি ওপর দিকটা বেশি বাঁকা আছে। কেমন? তো এইবার এখান থেকে যেটা করব আমরা, খুব সহজ ব্যাপার, যে এই যে বড় অংশটা রয়েছে এই বড় অংশটার পরিমাপটা কত, মানে ডায়ামিটারটা কত আছে, আর এর মিড এটা কত আছে, মানে পুরো ক্ষেত্রফলটা, এই এর ক্ষেত্রফল কত আর এর ক্ষেত্রফল কত। যদি দেখি দুটোর ক্ষেত্রফলের মধ্যে নিচের ক্ষেত্রফলটা বড় আর ওপরের ক্ষেত্রফলটা ছোট, তাহলে একদম এখানে ধরবো, একদম এ সোজা করে টেনে দেবো। সেম প্রসেস, এটাও তাই যাবে। তারপর এখান থেকে গিয়ে এটা জুড়ে যাবে, এটা আউট। এইবার এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এই যে মিডিল জায়গাটা বেরোলো এটাই হচ্ছে এই বাস্তুর ব্রহ্মস্থান। এটা পদ্ধতি। এইবার দেখা যায় যদি, যখন আমি ভাগ করে রেখেছি, তো দেখতে পাচ্ছি এখন যে আমি এখন যেটা দেখলাম এখানে, যে এর নিচে যে বড় ক্ষেত্রফলটা ছিল, এর নিচের ক্ষেত্রফলটা তুলনামূলক বড়, উপরেরটা তুলনামূলক ছোট। এইবার যদি দেখি যে ওপরেরটা বড় আর নিচেরটা ছোট, মানে ওপরের অংশটা বেশি আছে নিচের অংশ ছোট আছে, তখন কি হবে, তখন কিছুই না, একটুখানি চেঞ্জেস চলে আসবে, তখন এই লাইনগুলোই চলে যাবে সাইডে, ঠিক এইভাবে ভাগ হয়ে যাবে। এই চলে আসলো, উপরেরটাই নেমে গেল। তখন ব্রহ্মস্থানটা চলে আসবে এই জায়গাতে। তখন ব্রহ্মস্থান একটু নিচে নেমে এলো। এইটা এইটা হচ্ছে আইডিয়াল ব্রহ্মস্থানের কারণ কি, না আমি এই ছবিটা যেটা দেখতে পাচ্ছি, যে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল যদি দুটোকে মাপা হয় প্রায় সমান সমানই বেরোবে। এটা চওড়াতে একটু বেশি আছে আর এটা লম্বায় একটু বেশি আছে, তো এই দুটোর ক্ষেত্রফল প্রায় সমান সমানই বেরোবে। তো আমাদেরকে আইডিয়া করে নিতে হবে যে কার ক্ষেত্রফলটা বেশি আছে, আমরা সেই অনুযায়ী ব্রহ্মস্থানটা বের করবো। কেমন? তো এই রকম যখন টেরা ব্যাকা বাস্তু আমাদের সামনে আসবে, তখন তার ব্রহ্মস্থান বের করার পদ্ধতি হচ্ছে এইরকম। তো যদি আমরা এখন এই সাইডগুলোকে সরিয়ে দিই, চোখের আন্দাজে যদি দেখি, একদম চোখের আন্দাজে, আমি সবাইকে সরিয়ে দিলাম এখান থেকে, এই জায়গাটা ব্রহ্মস্থান এসছে, তো আমি এই জায়গাটা একটা ছোট্ট স্টার জাতীয় কিছু করে রাখলাম। আমার কথা শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। ইন্টারনেটের গোলযোগের কারণে কম্পিউটারের নেট থেকে বেরিয়ে গেছে।
তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ফোনেই ক্লাস করবো। স্ক্রিন দেখা যাচ্ছে? এবার দেখো তো দেখা যাচ্ছে কিনা। বন্ধ করে ফেলবো, বন্ধ করে দেবো। দেখা যাচ্ছে এবার? ইন্টারনেটের সমস্যার জন্য মেশিনটা অন করতে পারছি না। তো ঠিক আছে, দেখুন স্ক্রিনে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে এই ব্রহ্মস্থানের আলোচনা করছিলাম, এর যে একদম সেন্টার পয়েন্ট মানে ব্রহ্মস্থানটা তৈরি হয়েছে, আমি চারদিক থেকে রেখাগুলোকে সরিয়ে দিয়েছি। তো এর যে সেন্টার পয়েন্টটা তৈরি হয়েছে, একদম মাঝখান বলে মনে হচ্ছে কি, একদম এই যে টোটাল বাস্তুটা দেখতে পাচ্ছি আমরা, যেটা হলুদ কালারের বর্ডার দিয়ে বাস্তুটা বানানো হয়েছে, তো এর যে একদম মাঝখানটা তৈরি হয়েছে, এটা কি একদম সেন্টার পয়েন্ট বলে চোখের আন্দাজে মনে হচ্ছে? রিপ্লাই করুন যে কোনো একজন। বললাম এর যে ব্রহ্মস্থানটা বেরোলো, এই যে ছকটা ছবি দেখতে পাচ্ছি আমরা, একদম মাঝখান যেটা বের করা হলো, এটা কি চোখের আন্দাজে একদম মাঝখান বলে মনে হচ্ছে, সেন্টার পয়েন্ট বলে মনে হচ্ছে? না। কেন যাবে? তাই?
তো যখনই আমি উত্তর দিকে উঠিয়ে দেবো তখন তো মাপের ভুল হয়ে যাবে। আচ্ছা, বাকিদের মতামত? মতামত এই একটা কারণে নিচ্ছি আমি, পরে বলছি সেটা। কারণ চোখের ভুল অনেক কিছু হয় আমাদের। আচ্ছা, কেন, কারণ কি? আর একটু আর একটু উপরের দিকে উঠবে। আচ্ছা, এবার বড় স্ক্রিনে বড় স্ক্রিনে দেখুন। দেখুন, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। এবার পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখুন, এই যে মাঝখানে জায়গাটা তৈরি হলো আমরা কিভাবে বানালাম না, এই দুটো যে বাহু রয়েছে, এই ডান দিকেরটা প্লাস বাঁ দিকেরটা, এটাকে আমরা দুভাগে ভাগ করেছি। মাথায় রাখতে হবে, যখনই এইরকম বাঁকা কোণ আমাদের কাছে আসবে, কারণ এই যে লাইনটা রয়েছে এই লাইনটা তো সোজা নেই, এটা বাঁকা হয়ে আছে। তো যখন এই বাঁকা লাইন আসবে, বাঁকাটাকে আমাদের সোজা করে নিতে হবে। তো এর মূলটা কোথায়? এর মূলটা হচ্ছে এই মূল। তাহলে এই মূলটাকে ধরলে চলবে না, আমাদেরকে ধরতে হবে উপরটাকে, কারণ উপরের অংশটা অল্প রয়েছে। কেমন? তো সেই জন্য সাউন্ড আমরা, বলুন। সাউন্ড খুব আস্তে আস্তে স্যার। সাউন্ড খুব আস্তে আসছে, সবার কাছেই আসতে যাচ্ছে। হ্যাঁ, আগে দাদা ঠিক ছিল, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দাদা ফ্যান চলছে নাকি? হাই স্পিড ফ্যানের আওয়াজটা আসছে মনে হচ্ছে। ফ্যানের আওয়াজটা তো এত ইয়ে করে কাজ করছে। হ্যাঁ মানে প্রচুর হাওয়ার আওয়াজটা সে হয় না, সেই আওয়াজটা টাইপের হচ্ছে আপনার তো কথার সঙ্গে। এখনো হচ্ছে? না এখন হচ্ছে না, এখন পুরো ফ্রেশ। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমার ছিল না তাহলে। তো যেটা বলছিলাম, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুটো লাইন রয়েছে, এই যে বাঁকা লাইন একটা, এই বাঁকা লাইন একটা, এই লাইনগুলোকে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে, প্রথম কাজ। তো দুটো ভাগে ভাগ করতে গেলে আমি নর্মালি একটা লাইন টানলাম সোজাভাবে এইরকম। তো এইটা তো দুটো ভাগে ভাগ হলো না। তো দুটো ভাগে ভাগ করতে গেলে এর যে মাঝখান রয়েছে, এর মাঝখানে আমাকে এর মাঝখানটা রাখলে পারে এইভাবে আমি একটা উপায়ে দুটো ভাগ করতে পারি। তো যখনই একদম উপর থেকে নিচ অব্দি সোজাসুজি লাইন টানলাম, তখনই কিন্তু এই লাইনটা দুভাগে ভাগ হলো। এটাই একমাত্র পদ্ধতি এই ধরনের বাস্তুর ব্রহ্মস্থান নির্ণয়ের ক্ষেত্রে। কারণ এনার্জিকে ব্যালেন্স করতে হবে আমাদের। ঠিক যেমন আমরা এই যে 50% অংশটা নিচ্ছি, বাইরে নিচ্ছি ব্রহ্মস্থানের, মানে এর যে বাস্তুর লাইনটা কিরকম আছে, এরকম বাঁকা আছে। তো ব্রহ্মস্থানের ক্ষেত্রে কি করছি আমরা, এই যে 50% অংশ এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আর এই যে 50% অংশ যেটা এর মধ্যে নেই সেটাকে ইনক্লুড করে নিচ্ছি। এর মাধ্যমে এনার্জিটা কি হবে না, ব্যালেন্স হয়ে যাবে। ঠিক একই রকম এটাকেও তাই একই কাজ করব।
এইবার এখান থেকে একটা লাইন যাবে, নিচ থেকে আর একটা লাইন যাবে, বাস লাইন যেখানে যেখানে থাকে সেখানে সেখানে ছেদ হয়ে রয়েছে। এই হচ্ছে ব্রহ্মস্থান, মানে এটাই ব্রহ্মস্থান হবে। এর কারণ কি, আমরা চোখের আন্দাজে দেখছি যে ব্রহ্মস্থান একটু উপর দিকে উঠতে চাইছে। কেন দেখছি? কারণ চোখের আন্দাজে আমরা শুধুমাত্র এইটুকুটা দেখছি, যতটুকু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, শুধু বাস্তুর প্লটটা দেখছি, কিন্তু ব্রহ্মস্থান নির্ণয়ের যে পদ্ধতি সেটা দেখছি না। এইবার যদি আমি বাস্তুর যে জায়গাটা রয়েছে, এই যে মেন প্লটটা, এটাকে যদি চোখের সামনে থেকে সরিয়ে দিই, দিয়ে শুধুমাত্র আমি যে লাইনটা ড্র করলাম, এখানে আঁকলাম ওপর নিচ এই চারপাশটা, এইবার এইটা দেখে কি মনে হচ্ছে যে এইটাই ব্রহ্মস্থান? এখন ওভারঅল ড্রয়িংটা পুরো দেখুন একসঙ্গে। হ্যাঁ স্যার, তাই মনে হচ্ছে। এই হচ্ছে পদ্ধতি। যখন এই ধরনের কোনো প্লট আমরা পাবো তখন ব্রহ্মস্থান নির্ণয় এইভাবে করতে হবে। এটা তো গেলে একরকম। তো আরো এরকম নানা রকম প্লট আছে, এরকম বহু রকমের বাস্তু আছে। কারোর গোল আছে, কারোর চ্যাপ্টা আছে, কারোর রম্বস টাইপের আছে। তো সবারই কিন্তু পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে। যেরকম এখন একটা বাস্তু খুব চল আছে, যেটা প্রায় সব ক্ষেত্রেই সব জায়গাতেই দেখা যায়, এল প্যাটার্ন। অনেকের থাকে এইরকম বাস্তু এল প্যাটার্নের। বেশিরভাগ কনফিউশন বাস্তুশাস্ত্রে তৈরি হয় যে এল প্যাটার্ন বাস্তু ব্রহ্মস্থান বের করবো কি করে। বেশিরভাগ ক্ষেত্রে প্লটটা ঠিক এইরকম ধরনের থাকে, অনেকের একটু বাড়া মতো থাকে। তো এইটা একটা প্লট ধরে নিলাম আমি, এইটা একটা প্লট, এল প্যাটার্নের প্লট। এটা কারোর বাস্তু। এই পুরো এরিয়াটার মধ্যেই বাড়ি ঘর তো টোটাল তৈরি হয়েছে, নির্মাণ হয়ে গেছে। এবার এর ব্রহ্মস্থান বের করবো কি করে? কারো আইডিয়া আছে? কেউ বলতে পারবে? পুরোটা স্কোয়ার করে নিতে হবে। বলুন। বলছি স্কোয়ার করে নিতে হবে এটাকে। এই যে এল আছে, এটাকে চতুর্ভুজ করে নিতে হবে। এই যে গ্যাপটা যেটা একসঙ্গে জয়েন করে নিতে হবে। আচ্ছা, একটা হলো, তারপর আর কেউ? আমি বলছি, আহ, ওই যে পূর্ব দিকের যে এটা আছে ওইখান থেকে টেনে ওপর দিকে মানে নর্থে নিয়ে যেতে হবে। নিয়ে ওই ওপর দিকের যে যতটুকু অংশ আছে ওটার সঙ্গে যোগ করে ওটা স্কোয়ার করতে হবে। করার পর কোণগুলো যোগ করতে হবে, তাহলে ব্রহ্মস্থান পাওয়া যাবে। আচ্ছা, এটা একটা গেল। প্রথম কথা হচ্ছে যে এই প্যাটার্ন বাস্ত্র দেখতে পাচ্ছি আমরা, এই যে মাঝখানের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু এই মানে মালিকের জায়গা নয়। মানে এই এল প্যাটার্নটা বাড়ির মালিক যে, তার জায়গা কিন্তু এই জায়গা নয়। এইখানে অন্যান্য ব্যক্তিদের বাড়ি ঘর তৈরি হয়ে আছে। তো যদি এখন আপনাদের কথা অনুযায়ী আমি এইটাকে বাড়িয়ে দিই, এইখান থেকে ব্রহ্মস্থানটাকে আমি যদি ইনক্লুড করে নিই এর সঙ্গে, তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো যে এই যে জায়গাটা আমরা নিচ্ছি ব্রহ্মস্থানে, এই জায়গাটা তো মালিকের নয়, এখানে অন্যান্য ব্যক্তিরা বসবাস করছে। তাহলে যখনই আমি ব্রহ্মস্থানের ক্ষেত্রে এটাকে কনসিডার করব, তখন কিন্তু এর এনার্জিটাকে আমাকে কনসিডার করতে হবে। ব্রহ্মস্থানটা কোথায় বেরোলো? এইখানে। অথচ বাড়িটা তো এইটা, টোটালটা এইটুকু তো বাড়ি, এর মধ্যে বাড়ি তৈরি হয়ে আছে। তাহলে ব্রহ্মস্থান যদি বাড়ির বাইরে বেরিয়ে গেল, তো ঘরের মধ্যে থাকলোটা কি? ব্রহ্মস্থান তো ঘরের মধ্যে থাকবে, বাড়ির মধ্যে থাকবে, জায়গার মধ্যে থাকবে। দাদা এটা ইস্টের ওইটা মিডিল করে নেবো, ইস্টের দিকটায়। ইস্টের দিকটা ইস্টের যে অংশটা বেড়ে আছে ওইটা মিডিল থেকে ওটা কাটবো, ওটা মানে আমার অংশটা কিছুটা বাদ দেবো, আর অন্য লোকের কিছুটা অংশটা নেব। ইস্টের যে অংশটা বেড়ে আছে ওইটা মিডিল বরাবর আমরা দাগ টেনে নেবো একটা, দিয়ে আমার কিছুটা অংশ বাদ দেবো ইস্টের, দিয়ে ওপর বরাবর আমি টানবো, তবে আমি ব্রহ্মস্থান পাবো। আচ্ছা, মানে তোমার বক্তব্য হচ্ছে খানিকটা এইরকম, এইরকম। হ্যাঁ। আচ্ছা, এটাও যদি বা ভুল পদ্ধতি, ঠিক আছে, তুমি তোমার আইডিয়া দিয়েছো। আর আর কেউ চেষ্টা করবেন? ওটা উত্তর উত্তর থেকে দক্ষিণে যে অংশটা আছে হ্যাঁ। ওই অংশটা যদি মানে ওর অংশটাই যদি ক্ষেত্রফলটা বেশি হয়, হুম। তাহলে আমি উত্তর থেকে দক্ষিণে ওই
যে লাইনটা আছে ওটা পুরোটা টেনে দেবো, দিয়ে ওর ব্রহ্মস্থানটা বের করব। ঠিক আছে, এবার দিলাম। আর যদি মানে দক্ষিণায় মানে পূর্ব আর পশ্চিমের ক্ষেত্রফলটা বেশি হয়, তখন তাহলে আমি পূর্ব পশ্চিমের দিকের লাইনটা টেনে দিয়ে ওর ক্ষেত্রফল মানে ওর ব্রহ্মস্থানটা বের করবো। একদমই ঠিক। দেখুন, প্রথম কথা হচ্ছে এল প্যাটার্নের মধ্যে আমরা কি কি পাই। এল প্যাটার্নের মধ্যে একটা আই প্যাটার্ন থাকে। এই যে আই প্যাটার্ন থাকে আর কিছুটা অংশ বাড়া থাকে, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এল প্যাটার্নের মধ্যে আমাদেরকে সেইটা কনসিডার করতে হবে যেটা সব থেকে বড় অংশ আছে। যদি আমি এই লাইনটাকে এখন সরিয়ে দিই, দেখুন এই এল প্যাটার্নের মধ্যে দেখতে পাচ্ছি আমরা সব থেকে বড় অংশ দুটোর মধ্যে কিন্তু এই অংশটা। এটা উত্তরের অংশ, দক্ষিণের অংশ। উত্তর দক্ষিণের অংশটা কিন্তু সব থেকে বড় অংশ রয়েছে, আর পূর্ব পশ্চিমে যে অংশ রয়েছে এটা কিন্তু কম, এর থেকে কম রয়েছে। তো সেই কারণে আমাদের ব্রহ্মস্থানের ক্ষেত্রে এইটুকু কনসিডার করতে হবে, ব্যাস কমপ্লিট। একই রকম ভাবে শুধু আমরা এইটুকুটার ব্রহ্মস্থান বের করব, ওইটার ব্রহ্মস্থান বের করবার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই প্যাটার্ন বাস্তুর ক্ষেত্রে এইটাই একটা প্রবলেম, সবাই এখানে গোলায়, অসুবিধা কিছু নেই। তো ব্রহ্মস্থান শুধু বেরোবে এইটুকুটার। এই যে পূর্ব দিকের যে বাড়া অংশটা, এটাকে আমরা কাট করে দিলাম, এটাকে বাদ দিলাম। বাদ দিলাম মানে বাড়ি থেকে বাদ দিলাম না, ব্রহ্মস্থান থেকে বাদ দিলাম। কিন্তু ওটা বিচারের ক্ষেত্রে আসবে অবশ্যই। কেমন? তো এইবার এই যে টোটাল বাস্তু এল প্যাটার্ন ছিল, এল প্যাটার্নের ব্রহ্মস্থানটা বেরোলো এই জায়গাতে। এইখান থেকেই টোটাল প্লটের বিচার হবে। এখানে এখানে যা যা হয়ে আছে, এখানে যা যা হয়ে আছে, এটা টোটালটা বিচার হবে। এটা হচ্ছে পদ্ধতি। বোঝা গেল এল প্যাটার্নের ক্ষেত্রে আমরা কি করব, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। অরিন্দম, হ্যাঁ দাদা। কনফিউশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওটা ওটা আগে এটা এ করেছিলাম তো, তা আমারই ভুল আছে। ঠিক 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 ঠিক। আচ্ছা, তো এটা একটা গেল পদ্ধতি। এল প্যাটার্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এইবার এলই প্যাটার্ন একই রকম রয়েছে। এবার দেখলাম খুব আশ্চর্যভাবে এইটা যা লম্বা রয়েছে এটাও ঠিক সেরকমই লম্বা বা তার থেকেও বেশি কিছু লম্বা, বেশি লম্বা। তখন কি করব? তখন কি হবে? কে বলতে পারবে? এইটা যা লম্বা, যার ব্রহ্মস্থান বের করলাম, এটার থেকেও এটা খানিকটা বেশি লম্বা অথবা এর সমানই লম্বা আছে। তখন কি হবে? যখন 50-50 হয়ে যাবে, যখনই 50-50 চলে আসবে, তখন এল প্যাটার্নের ক্ষেত্রে ব্রহ্মস্থান দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা এই দিককার পার্ট আর একটা এই দিককার পার্ট। ওটা আমাদের যখন ড্রয়িং করা হবে, যখন মেপের ড্রয়িং করতে হয়, তো মাপার সময় দেখে নিতে হবে যে দুটো পার্টের মাপ কত আছে। যখন দেখবো 50-50 রয়েছে, তখন কিন্তু ব্রহ্মস্থান দুটো বেরোবে, একটা এখানকার একটা এখানকার, অথচ একই বাড়ি। দুটো ফল টোটালি আলাদা হয়ে যাবে। এই দিকের প্লটে মানে এই দিকের সাইডে যারা থাকবে এরা আলাদা থাকবে, মানে অন্যরকম ফল ভোগ করবে। আর এদিকে যারা থাকবে এরা অন্যরকম ফল ভোগ করবে। এটা এল প্যাটার্ন বাড়ির একটা বিশেষত্ব বলা যেতে পারে। একই বাড়ির লোক, অথচ বলবে আমি এদিকে গেলে ভালো থাকি, আর এরা বলবে আমি এদিকে গেলে ভালো থাকি। মানে যেদিকটা বলছিলাম তাহলে, বানানো আছে। বলছিলাম দৈর্ঘ্য প্রস্থ তাহলে তো কম বেশি হয়ে যাচ্ছে, সেই স্থানে ওখানে ব্রহ্মস্থান নির্বাচন হলে পরে কি করে কি হবে? কিরকম? বলছি যে দৈর্ঘ্য প্রস্থ যদি প্রথম যে আই আই প্লটে যে আমি দেখি, হ্যাঁ, তাতে দেখছি যে দৈর্ঘ্য বা প্রস্থ, দৈর্ঘ্যটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, প্রস্থটা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা এটা হতে সেই পারে, স্থানে অসুবিধা যদি, নেই। আচ্ছা দৈর্ঘ্য আচ্ছা প্রস্থ কম বেশি হতে পারে, কিন্তু টেরা বাঁকা হলে চলবে না। টেরা মানে বাঁকা হলে তখন স্কোয়ার, আমাদের, হ্যাঁ, মানে প্লটটা যদি এরকম লম্বা হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো ওই স্কোয়ার প্লট হিসেবেই তো ব্রহ্মস্থান নির্বাচন করা হয়। মনে মনে করলাম যে এই আই প্লটটাই হচ্ছে প্লট একটা, তা সেইখানে দৈর্ঘ্য প্রস্থ যদি কম বেশি হয়ে যায়, তার ব্রহ্মস্থান তো মানে 50 মানে সমান সমান করে রেখে কিন্তু বাকিটা বাদ দেওয়ার কথা। দৈর্ঘ্য প্রস্থ এখানে বেশ কম বেশি কোথায় হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ কম বেশি হয়ে যাচ্ছে না? কি করে?
ওই যে উপরে উপরে যে দাদা এটা কম হয়ে যাচ্ছে। দাদা এটা উনি উনি বলতে যাচ্ছেন যে এটা তো বর্গক্ষেত্র না, এটা তো আয়তক্ষেত্র বাস্তু, সেই জন্য উনি হ্যাঁ বলছেন আর হ্যাঁ, কি। এটাই বলতে চাইছি। আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের যে পদ্ধতি ব্রহ্মস্থান নির্ণয় করা সেটা একই রকম, ওখানে কোনো চেঞ্জেস নেই। আচ্ছা। কেমন? ওখানে কিছু চেঞ্জ হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে এই লাইনটা তো ছোট আর এই লাইনটা হ্যাঁ অনেক হ্যাঁ, বড়, এই তো। বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো ওটা বিষয় না, আমার বিষয় হচ্ছে দেখতে হবে যে লাইনটা সমান আছে কিনা, এটাও যেমন সমান আর এটাও যেমন সমান, নিচেরটা হ্যাঁ এটা ঠিক আছে। একই তো। হ্যাঁ। তাহলে এই দিকের এর দৈর্ঘ্য সমান, এর দৈর্ঘ্য সমান, হুম হুম। তাহলে চারটে লাইন তো সমান সমানই হচ্ছে। হ্যাঁ, দুটো উপরে দুটো সমান আছে, এইদিকে সাইডে দুটো হ্যাঁ, সমান তাহলে আছে, কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে। তাহলে তো কোনো দিকে বাড়াবার কমানোর কোনো প্রয়োজন নেই, ব্রহ্মস্থান ইজি বেরিয়ে যাবে। আচ্ছা। কেমন? যখন হ্যাঁ হ্যাঁ। দেখলাম যে এই এই দিকের দেওয়াল বাঁকা রয়েছে এইরকম ভাবে গিয়ে, যদি এই দেওয়ালটাই গিয়ে একদম এইভাবে লেগে যেত, এইরকম ভাবে দেওয়ালটা লেগে আছে, হ্যাঁ হ্যাঁ। তখন চিন্তার বিষয় তো এইটাই এখন পড়াবো না, এটা করা জটিলতা মনে হবে, এটা কি রকম ভাবে হবে রে বাবা, এটা নানা রকম বিষয় আছে। তো তখন সেক্ষেত্রে ব্রহ্মস্থান নির্ণয় করার পদ্ধতি একটু চেঞ্জ হতো। বুঝলাম, ঠিক আছে। ঠিক আছে? তো এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা ব্রহ্মস্থান এইভাবে বের করবো। তবে কখন যখন দেখবো মোটামুটি এই যে এক্সট্রা যে বাড়া প্যাটার্নটা রয়েছে, বাড়ার যে দিকটা থাকবে সেই দিকটা যখন অনেকটা বাড়া থাকবে, অন্ততপক্ষে এই যে আই প্যাটার্নটা আছে এর সমানে অথবা এর থেকে বেশি বাড়া থাকবে, তখনই এই প্যাটার্ন বাস্তু দুটো ব্রহ্মস্থান বেরোবে। ঠিক আছে? এই একটা ব্যাপার। আর একটা প্রশ্ন অনেকের থাকে, যেমন এইটা একটা জায়গা, এবার এই জায়গার মধ্যে ব্যক্তি তো পুরো জায়গাটা নিয়ে বাড়ি বানাবে না, সে তো সব জায়গাটা বাড়ি বানাবে না, সে হয়তো বাড়ি বানালো এই সাইডটা চেপে এতটুকু জায়গার মধ্যে সে বাড়িটা বানালো, এইটা তার বাড়ি হয়ে আছে আমি ধরে নিলাম। এখন তো ছাড় দিয়ে বাড়ি বানানোর নিয়ম আছে, তো এইরকম তার বাড়িটা তৈরি হয়ে আছে, এইটা তার বাড়ি তৈরি হয়ে আছে। আর একটা বাউন্ডারি গেট লাগে ঢুকতে, এইখানে একটা তার বাউন্ডারি গেট করা আছে, এইটা তার বাউন্ডারি গেট ধরে নিলাম আমি। এইটা তার বাড়ির মেন গেট, এটা বাড়ির মেন গেট। এইবার বাড়ির মধ্যে বিভিন্ন ঘর বসিয়েছে, এইখানে একটা বেডরুম দিয়েছে ধরে নিলাম, এটা একটা বেডরুম, এখানে একটা বাথরুম দেওয়া আছে, এখানে একটা বাথরুম দেওয়া আছে, এইখানে আরো একটা বেডরুম দেওয়া আছে, এটা ওপেন বারান্দা থাকলো, এখানে ঠাকুর ঘর দিয়ে দিলাম ঈশান কোণের সাইডে, এখানে কিচেন দিয়ে দিলাম, মাঝখানে প্লেসটা ডাইনিং প্লেস, এটা লম্বা একটা বারান্দা হয়ে গিয়ে একটা ব্যালকনি টাইপের হয়ে গেল এইখানটাতে। আর এই জায়গাটা পুরোটা ওপেন স্পেস থাকলো। এটা পুরোটা ওপেন স্পেস রেখে দিলাম, এটা ওপেন স্পেস বৈঠকখানা টাইপের একটা থেকে গেল এই জায়গাটা। তো এইটুকু জায়গার মধ্যে সে বাড়িটা বানালো, এটা বিরাট জায়গা, এই যে প্লট দেখতে পাচ্ছি আমরা, এটা একটা পাঁচিল দিয়ে ঘেরা, তার একদম বিরাট জায়গা। এইবার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে ব্রহ্মস্থানটা নির্ণয় কি করে হবে, কারো কোনো আইডিয়া? দুটো ব্রহ্মস্থান হবে, একটা বাস্তু ব্রহ্মস্থান, একটা বাড়ির ব্রহ্মস্থান। আচ্ছা ঠিক আছে, আর একদম ঠিক, একদম ঠিক। একদম ঠিক। ওনার সঙ্গে সহমত হয়, উনি যে বললেন ওনার সঙ্গে সহমত। বাহ। তো তাহলে এই দুটো ব্রহ্মস্থান নির্ণয় কি করে করব? এই দুটো ব্রহ্মস্থান নির্ণয় পদ্ধতি হচ্ছে, সর্বপ্রথম আমাদেরকে এই যে প্লটটা রয়েছে বিরাট জায়গাটা, এর ব্রহ্মস্থান নির্ণয় করতে হবে। নির্ণয় খুব সহজ ব্যাপার, একটা স্কোয়ার করে নেব আমরা,
বাস্তুটাকে স্কোয়ার করে নিলাম। এইবার এখান থেকে এর ব্রহ্মস্থান, বাস বেরিয়ে গেল। এই যে ব্রহ্মস্থানটা বেরোলো, ঘরের মধ্যে পড়লো, এটা এটা হচ্ছে এই টোটাল বাস্তুর ব্রহ্মস্থান, টোটাল জায়গাটার ব্রহ্মস্থান বেরোলো। কেমন? তাহলে এই জায়গার ব্রহ্মস্থান থেকে আমরা কি দেখবো, বিচারটা কি করবো? এই যে টোটাল এরিয়াটার ব্রহ্মস্থান বেরোলো, এইখান থেকে আমরা বিশেষ কিছু দেখবো না। এইখান থেকে আমরা শুধু দেখে নেবো যে বাউন্ডারি যে গেটটা রয়েছে, এই যে গেট, বাউন্ডারি গেট বলা হয় এটাকে, এই বাউন্ডারি গেটটা কোথায় পড়ছে। এবার এখানে তো পায়খানা, বাথরুম ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। এবার এখন যদিও লোকে ঘরের মধ্যে সেপটিক ট্যাঙ্ক বানায় জায়গার অভাবে, কিন্তু যাদের জায়গা থাকে তারা ঘরের মধ্যে বানায় না, ঘরের বাইরেই বানায়। তো নর্মালি এইখানে বাথরুম আছে মানে সেপটিক ট্যাঙ্কটা সে এইখানে এই জায়গার মধ্যেই বানাবার চেষ্টা করবে, বাইরেটাতে এইখানের মধ্যেই সামথিং জায়গাতে সেপটিক ট্যাঙ্কটা সে বানাবে। তো এইখানে সেপটিক ট্যাঙ্কটা রইলো। তো আমরা দেখে নেব এখানে সেপটিক ট্যাঙ্কটা রয়েছে। এবার বাড়ির মধ্যে অনেক সময় কুয়ো টুয়ো বানানো হয়, তো আমি ধরে নিলাম কুয়োটা এখানে বানানো আছে, এখানে একটা কুয়ো রাখা আছে, কুয়ো আছে, কল আছে, ইত্যাদি ইত্যাদি এখানে রাখা আছে। তো এখানে সেই কুয়োটাকে দেখবো। অর্থাৎ বাড়ির ভিতরটাকে ছেড়ে দিয়ে বাড়ির বাইরে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেই সমস্ত জিনিসকে আমরা এই টোটাল এরিয়ার ব্রহ্মস্থান দিয়ে দেখবো। এবার যদি সে দেখা যায় যে এখানে কোনো একটা জায়গায় বাগান টাগান বানিয়ে রেখেছে, হয়তো এই জায়গাটা গার্ডেন টাইপের করে রেখেছে, এই জায়গাটা গার্ডেন টাইপের কিছু এরকম করে রেখেছে, তো ঠিক আছে, এই সাইডটা গাছপালা বসিয়ে গার্ডেন টাইপের বানানো আছে। বাউন্ডারি আছে, এই জায়গাটা সে গ্যারেজ বানিয়ে দিয়েছে, যার যেরকম ব্যাপার সে সেরকম তার মতো বানিয়েছে। এই জায়গাটা গ্যারেজ বানানো আছে। তো এই যে বাড়ির বাইরে বাগানটা কোথায় রয়েছে, সেপটিক ট্যাঙ্কটা কোথায় রয়েছে, কুয়োটা কোথায় রয়েছে, গ্যারেজটা কোথায় রয়েছে, এই যে ইত্যাদি জিনিসগুলো আমরা দেখবো এই টোটাল এরিয়ার ব্রহ্মস্থান থেকে। কেমন? যখন টোটাল এরিয়ার ব্রহ্মস্থান আমরা পেয়ে গেলাম, সেই এরিয়ার ব্রহ্মস্থান থেকে আমরা এই এরিয়ার মধ্যে যে জিনিসগুলো হয়ে আছে সেটাকে দেখবো। এমনকি তার সঙ্গে সঙ্গে এই যে টোটাল ঘর, টোটালটা শুধু এই ভিতরে কি হয়েছে এটা নয়, টোটাল ঘরটা এই বাস্তুর কোন জায়গায় বসে আছে। যেমন আমরা জানি উত্তর দিক এবং পূর্ব দিকে একটু খালি রাখতে হয়, আর দক্ষিণ এবং পশ্চিম দিকে যত ভারী জিনিস চাপাতে হয়। তাহলে এই ব্যক্তির উচিত ছিল উত্তর দিকটা ছেড়ে দক্ষিণ দিকের সাইডে বাড়িটা বানানো, অথবা পশ্চিমের সাইডে বাড়িটা বানানো। কিন্তু এ বানিয়েছে বায়ু কোণটাকে নিয়েছে প্লাস উত্তর দিকটাকে নিয়েছে, উত্তরটাকে ছাড়েনি, পূর্বটাকে খানিকটা ছেড়ে যাওয়ার। তাহলে একদিকে বলতে গেলে একরকম ভুল পদ্ধতিতে বানিয়েছে, একটা দোষ বেরিয়ে গেল। এটা খুব একটা মেজর দোষ না, খুবই মাইনার, খুবই ছোট একটা ব্যাপার, এতে খুব একটা এফেক্ট আসেও না যদিও বা, তবুও এটা দোষের মধ্যে পড়ে যায়। কেমন? আচ্ছা, এইখান থেকে আমরা দেখে নিলাম টোটালটা বাস্তুর মধ্যে কি কি হয়ে আছে। এইবার দেখবো ভিতরে আসল জায়গায় যাবো এবার। তো আসল জায়গায় যেতে হলে আমাদেরকে বাড়ির ব্রহ্মস্থান বের করতে হবে। এইটা টোটাল বাড়ি, এইটুকু জায়গার মধ্যে ওর বাড়ি ঘর তো তৈরি হয়ে আছে, বেডরুম টেডরুম ইত্যাদি, এর ব্রহ্মস্থান বেরোচ্ছে। না, লাইনটা একটু বোল্ড করলে ভালো হয়, খুব হালকা দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এই যে ব্রহ্মস্থানটা পেলাম একদম মাঝখানে, যেটা একদম যে বসার ঘরের এদের মধ্যে পড়েছে, ফাঁকা জায়গার মধ্যেই পড়েছে এক কথায় বলা যায়। এই ব্রহ্মস্থান থেকে আমরা এবার টোটালটা দেখবো, মানে বাড়ির ভিতরটুকু, টোটাল বলতে বাড়ির ভিতরটুকু।
এটা হচ্ছে বাড়ির মেন গেট, এটা বাউন্ডারি গেট, এটা মেন গেট। মেন গেট কোনটাকে বলে, যেটা বাড়ির সঙ্গে অ্যাটাচ থাকে, আর এটা হচ্ছে বাউন্ডারি গেট। তো মেন গেটটা কোথায় পড়ছে, বাথরুমটা কোন এরিয়ার মধ্যে পড়ছে, এইখানে দুটো বেডরুম দেওয়া আছে, দুটো বেডরুমটা কোন কোন জোনে পড়ছে, ঠাকুর ঘরটা ঠিকঠাক আছে কিনা, কিচেনটা ঠিক জায়গায় আছে কিনা। তো যা যা হয়ে আছে মোটামুটি ভিতরের মধ্যে, সেই সমস্ত জিনিসটাকে দেখে নেবো, কালার কম্বিনেশন কোথায় কি কালার দিতে হবে না দিতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সব দেখে নেবো। তো যাকে এইটা ছিল আমাদের টোটাল ব্রহ্মস্থান বের করার পদ্ধতি। এইবার কি করবো, বিচার করতে গেলে কি করতে হবে, বিচার করতে গেলে এর সঙ্গে আমাদের চক্রকে অ্যাড করতে হবে, কারণ চক্র ছাড়া আমরা বিচার করতে পারবো না। তার জন্য আমাদের চক্রকে চাই। চক্র, চক্র, তো এটা হচ্ছে সেই বাস্তু চক্র। এই চক্রটাকে আমাদের এটা হচ্ছে চক্রের ব্রহ্মস্থান, এই যে মাঝখানটাতে আছে এটা চক্রের ব্রহ্মস্থান। তো আমরা যদি ল্যান্ডকে বিচার করি, তাহলে ল্যান্ডের যে ব্রহ্মস্থান সেটাকে খুঁজে পেয়ে গেছি। ল্যান্ডটাকে একটুখানি করে দিই। এইবার এই ব্রহ্মস্থানে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম চক্রকে, এটা ল্যান্ডের ব্রহ্মস্থান। তো ল্যান্ডের ব্রহ্মস্থান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, ল্যান্ডের ব্রহ্মস্থান থেকে কি দেখতে পাচ্ছি মন্টু বাবু? দাদা পুরো গন্ডগোল হয়ে আছে একদম বাস্তু। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো, নতুনদের সুযোগ করে দাও। মন্টু বাবু, কে পারবে, কে বলতে পারবে? সেপটিক ট্যাঙ্কটা প্রবলেম আছে। সেপটিক ট্যাঙ্কে প্রবলেম আছে? হ্যাঁ, কেন? নৈরিতের দিকে পড়ে গেছে তো। সেপটিক না ট্যাঙ্ক ওটা নৈরিত না, না 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 ওটা নৈরিত হচ্ছে না। কি কি প্রবলেম আছে? বাস্তুটা যে এরিয়ার ব্রহ্মস্থানে ফেলা হলো, এরিয়া থেকে আমার যে জিনিসগুলো দেখবো সেগুলো সব ঠিকঠাক জায়গায় আছে কি? রঞ্জিত বাবু, হ্যাঁ বলুন। কি মনে হচ্ছে? প্রথম কথা, গোটা বাস্তুর এন্ট্রিটা একটু আছে ওটা। সাউথ মানে এস নৈদিতে যে এটা আছে ওখান থেকে আরেকটু পরে ঢুকবে, মানে S2 বা এতে ঢুকছে ওটা, মানে এন্ট্রিটা একটু গন্ডোল আছে প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, গোটা বাস্তুর যে যে অগ্নিকোণে গ্যারেজ। আচ্ছা, আচ্ছা, আর এটা তো বলেই দিয়েছেন যে মানে বাস্তুটা গোটা গোটা বাস্তুর মধ্যে উত্তর দিকটা ভারী হয়ে গেছে, দক্ষিণ দিকটা পুরো হালকা হয়ে আছে। হুম। এখানে তো ভারী কিছু, গার্ডেন হয়ে আছে এখানটা, মানে ওয়েস্টের জায়গায় গার্ডেন। দক্ষিণের সাইডে গার্ডেন আর করা যায় কি? হ্যাঁ, গার্ডেন দেখাচ্ছেন তো ওখানটা। বলছি দক্ষিণের সাইডে গার্ডেন করা যায় কি স্বাস্থ্যসম্মত? না, গার্ডেন তো হবে না তো। গার্ডেন হবে না, তাহলে এটা একটা দোষ বেরোলো। ওয়েস্টের জায়গা তো ওটা, তো মানে ওখানে অগ্নি শেষ প্রান্ত এবং ওয়েস্টের জায়গা। একদম। ওখানে গাছ বসালেও ভালো গাছ হবে না, ওটা হবেই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা সেপটিক ট্যাঙ্ক ঠিকই জায়গায় আছে, একটু হয়তো মানে পশ্চিমে ঢেলে আছে, কিন্তু একটু যদি মানে হলে অসুবিধা হবে না মোটামুটি। তবু খুব খুব ভবন ওটা জায়গাটা, ওটা ওটা খুব জায়গা ঠিক আছে, একটুখানি হবে আর। একদম। তারপর আচ্ছা,
নৈরিত কোণের বায়ু কোণে ঘর রেখেছেন, ওটা তো সবার পক্ষে সুবিধা নয়। না, এখন তো ঘরে ঢুকবো না আমরা, এখন তো ঘরের ব্রহ্মস্থানে যাইনি, এটা এরিয়ার ব্রহ্মস্থান। আচ্ছা আচ্ছা, এরিয়ার ব্যাপারটা তো বলতেছে। আর এমনি টোটাল ব্রহ্মস্থানটা পুরোটাই তো মোটামুটি ফাঁকাই রয়েছে, হুম। ফাঁকা রয়েছে ওই জায়গাটায়। তো এবার এর ফলটা কি আসবে, এরিয়া থেকে ফলটা কি পাবে? এরিয়াতে এর কোনো মানে বৃদ্ধি তো কোনো কিছুই পাচ্ছি না। হ্যাঁ, মানে এরিয়া থেকে এর ফলটা কি পাবে, জীবনটা চলবে কিভাবে, কিরকম যাবে? কোনো মানি ফ্লো তো হবেই না, কারণ অগ্নিকোণটা তো পুরো হয় গ্যারেজ করে আছে। না, গ্যারেজ অগ্নিকোণে নেই, গ্যারেজটা আছে ইএসি তে, ভালো করে দেখুন। হ্যাঁ, অগ্নিকোণটা ফাঁকা তার মানে। অগ্নিকোণে গেট পড়েছে, বাউন্ডারি গেটটা পুরোপুরি অগ্নিকোণের মধ্যে আছে। ওই অগ্নিকোণের একটা ছাড়া দেখতে পাবি, ওই জাস্ট S2 অগ্নিকোণের 2 মানে ওটা, ওই জন্য বলছি ওই জায়গাটা তো গেটটা ঠিক হচ্ছে না। তাহলে মেইন প্রবলেম যেটা আসবে, ফাইন্যান্স প্রবলেম আসবে অগ্নিকোণে মেন গেট থাকার জন্য, মানে মেন বাউন্ডারি গেট। হ্যাঁ হ্যাঁ এটা একটা গেল। হ্যাঁ। দ্বিতীয়ত কি প্রবলেম আসবে না, দক্ষিণ দিকে বাগান বানানো যায় না, দক্ষিণ দিকে বাগান বানিয়েছে এবং সাউথ ওয়েস্ট নদীর কোনো বাগান গেছে, সুতরাং সম্পর্কের দিক থেকে একটা সমস্যা তৈরি হবে, হ্যাঁ। কারণ ওদিকে গাছ লাগানো যায় না, তাই গাছ লাগানো যখন হয়েছে একটা সমস্যা তৈরি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্কটা সামান্যভাবে পশ্চিম দিক টাচ করেছে বটে, তবে ওটা নেগেটিভ এফেক্ট খুব একটা আসবে না। না। এবং দেখতে পাচ্ছি কুয়ো রয়েছে, কুয়োটা রয়েছে কোথায়, হ্যাঁ। কুয়ো রয়েছে পূর্ব দিক এবং ইয়েনি দুটোর মাঝখানে রয়েছে। হ্যাঁ কুয়োটা কোনো নেগেটিভ এফেক্ট দেবে না, কুয়ো মোটামুটি ঠিকঠাক জায়গাতেই আছে, নিউট্রাল জায়গায় আছে। হ্যাঁ, মানে জলের শেষ প্রান্তেই রয়েছে। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় জলের শেষ প্রান্তেই রয়েছে। গ্যারেজটা করেছে ইএসি তে, মানে পূর্ব দিকের সাইডে, ওখানে গ্যারেজ করা যায় না, তবুও গ্যারেজ থেকে খুব একটা নেগেটিভ ইফেক্ট আসবে না। তো এটা গেল পুরো এরিয়ার ব্রহ্মস্থানের ব্যাপারটা। এইবার যাব আমরা বাস্তুর ব্রহ্মস্থানে। বাস্তুর ব্রহ্মস্থান যেটা চক্রটাকে ছোট করে নিতে হবে, কারণ বাস্তুর সঙ্গে এটাকে খাপ খাওয়াতে হবে। বাস্তুর ব্রহ্মস্থান এইখানে রয়েছে। একদম ঠিকঠাক দেখা যাচ্ছে, স্পষ্ট। এইবার আমরা টোটাল বিচার করব যে আসলে ফলটা কিরকম পাবে, এর বাস্তুটা আসলে কিরকম হয়ে আছে। কিরকম হয়ে আছে অরিন্দম, বলো। প্রথমত মেন হচ্ছে ওয়েস্টে তোমার এ পড়ছে, বাথরুমটা ওয়েস্টে পড়ছে, কর্মফলের ক্ষেত্রে সমস্যা হবে, ফল পাওয়ার ক্ষেত্রে কাজ করবে, ফলেতে সমস্যা হচ্ছে। আচ্ছা, লোয়েস এডুকেশন জন্য রুমটা আছে, এই রুমটাও ঠিকই আছে। নর্থ ঘর, কিচেন, কিন্তু ও আচ্ছা ম্যাম, তা S1 এ গেট আছে মানে ব্যক্তির দেনা বাড়বে, তাছাড়া তার সঙ্গে পুত্রলাভেও সমস্যা হবে। কমন প্রবলেম কি এলো তাহলে? হ্যাঁ, কমন প্রবলেম কি আসলো? কমন প্রবলেম আসলো কমন প্রবলেম তো মেন গেটটাই আসলো না, ও আগে যেটা দেখলাম পুরো এরিয়ার ব্রহ্মস্থানে, সেখানে অগ্নিকোণে মেন গেট, যখন অগ্নিকোণে তো গেটটা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, সাউথ ইস্টই তো আছে, একদমই তাই। অগ্নিকোণেই তো গেটটা আছে। তাহলে কমন প্রবলেম অগ্নিকোণে মেন গেট চলে আসলো, কমন প্রবলেম দুটোতে সেম আসলো। হ্যাঁ হ্যাঁ, তারপর তার সঙ্গে বাস্তুর ক্ষেত্রে এই তোমার এটা ওয়েস্টে, পশ্চিমেতে বাথরুমটা আছে, ফল মানে ফলের সমস্যা। কর্মফলের জায়গা খারাপ হয়ে গেল। হ্যাঁ, বাদ বাকি তো মন্দিরটা, ঠাকুরঘরটাও ঠিক জায়গাতেই আছে, ও ইজানও পাচ্ছে, তার সঙ্গে ইয়েনিও পাচ্ছে, বাদ বাকি মোটামুটি ঠিক। আর এটা তবে হ্যালো, বলো।
হ্যাঁ, তোমার এনডব্লিউ তেও এটা এনডব্লিউ রুমটা পাচ্ছি না, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রুমটা আছে, এই রুমটা আছে ডিপ্রেশন জোনে আছে। বায়োফোনের যে রুমটা ওটা ডিপ্রেশন জোনে পড়ে যাচ্ছে, ওই রুমটাতে সমস্যা আছে। একদম ধন্যবাদ, আমি এটাই চাইছিলাম যে এইটাকেও বলুক, মিস করে যাচ্ছে সবাই। এইটা তো আমি প্রথমে আগেই বলছিলাম, ঘরে যখন ঢোকা হয় না বলে আমি বলছিলাম না, ওটাই বলো এটা। ওই যে কোণের রুমটা দেখতে পাচ্ছি আমরা, বেডরুম, একদম কোণের বেডরুমটা, এই বেডরুমটা পড়ে গেছে পুরোপুরি ডিপ্রেশন জোনে। ডিপ্রেশন জোনে রুম পড়ে গেলে কি হবে, কি ফলটা পাবে মন্টু বাবু? একটা দুশ্চিন্তা বাড়বে, আর সাফল্য আসবে না, দুশ্চিন্তা বাড়বে, সাফল্য সবসময় আসবে না, বিভিন্ন রোগে গ্রস্ত হ্যাঁ হতে থাকবে এবং দীর্ঘদিন থাকার ফলে সুইসাইড টেন্ডেন্সিও চলে আসবে। আসতে পারবে। কেমন? তো এই রুমটা খুবই হ্যাঁ, ভয়ঙ্কর একটি রুম, ডিপ্রেশন জোনের রুমটা। আর আর নেক্সট যে দ্বিতীয় বেডরুমটা আছে, ওই বেডরুমটা কিরকম হবে? এই বেডরুমটা খুবই ভালো আছে, এডুকেশন জোন তার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করলে না? নেক্সট বেডরুম তো ঈশান তুমি ভালোই হবে, ওটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটা ওটা ভালোই হবে। আচ্ছা, এইবার ধরুন আমি, এই বাড়িটা আমার, আমি এরকম আমার বাড়ি রয়েছে, আমি এবার যদি প্রশ্ন করি যে এখানে, এই তো আমার বাস্তু, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম থাকবে? সম্পর্ক ভালো থাকবে, ফাইন্যান্সিয়াল ব্যাপারে একটু প্রবলেম থাকবে, আর কিরকম সম্পর্ক প্রবলেম ভালো থাকবে ওখানে। বলতে হবে না খুলে? যে প্রবলেম বলতে ফাইন্যান্সিয়াল অনেক রকম প্রবলেম হয়, যেরকম টাকা আসা বন্ধ হয়ে যায়, আবার এসে কারো থাকে না, সেভিংস থাকে না, এটাও হয়। আবার কারো টাকা মার্কেটে ফেসে আছে, এটাও হয়। তো ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেক রকম হয়, কিন্তু পার্টিকুলার কিরকম প্রবলেম থাকবে? পয়সা পয়সা আসবে, কিন্তু পয়সা ঠিক রাখতে পারবে না। টাকা আসবে আপনি বললেন কোন দিক থেকে? মানে যে পয়সা নেই, ঈশান করে তো আছে, ঈশান করে তো, এবং একটু উত্তরের দিকে আছে ওটা। হ্যাঁ, সেই ক্ষেত্রে সম্পর্কটা খুব ভালো থাকবে, কিন্তু পয়সার দিক থেকে প্রবলেম বলতে পয়সা হয়তো আসবে, কিন্তু রাখতে পারবে না, এটাই হ্যাঁ, মনে হচ্ছে আর কি। এটা তো ঠিক আছে, টাকা রাখতে পারবে না, সম্পর্ক ভালো থাকবে কেন? যেহেতু ওটা তো আপনার উত্তর দিকটা আছে, আর ঈশান কোণের দিকটা একটু আছে, সম্পর্ক সেক্ষেত্রে যদি সম্পর্কটা। বলি, সম্পর্কের কথা যদি বলি, সম্পর্ক বাস্তুর মধ্যে যে 16টা দিক আছে, এই 16 দিকের মধ্যে হ্যাঁ, সম্পর্কের জায়গাটাকে কোন দিক দেখে? সম্পর্কটা দেখে আপনার অগ্নিকোণটা দেখে, আচ্ছা, নৈঋত্য দেখে, এবং এই সাউথের দিকটা দেখে। সম্পর্ক যদি কথা বলা হয়, সম্পর্ক একমাত্র নৈরিত কোণই দেখে, আর কেউ দেখে না। আচ্ছা, নৈঋত্যই বেস্ট। নৈরিত কোণ ছাড়া সম্পর্কের দিকে আর কেউ জানি না। তাহলে এবার যদি সম্পর্কের কথা বলি, সম্পর্কের কথা বলতে গেলে আমাকে নৈরিত কোণ চেক করতে হবে। নৈরিত কোণে কি আছে এখানে? নৈঋত্যটা তো আপনি একে রেখেছেন, আহ, না ওটা তো রেখেছেন তো, আপনি ঘর রেখেছেন তো একটা নদীতে। কি করেছি? নদীতে একটা বেডরুম আছে তো। নৈরিতে কোনো বেডরুম নেই। ওই যে ডিপ্রেশন জোনটা বললেন, ওটা নদীতে। ও নৈরিত কি করে হবে? ডিপ্রেশন কিন্তু নৈরিতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ভুলেছে বালগুলোটা, না না না, ভুলেছে আমার। নদীটা তো এমনি ঠিকই আছে তো, ফাঁকা পরিষ্কার আছে তো।
ওটাই তো প্রবলেম, আমরা এটা ভুল করি। নৈরিত কোণ কখনোই ক্লিয়ার ফাঁকা রাখা উচিত নয়, ফাঁকা রাখলেও ওখানে কিন্তু সবচেয়ে ভালো জিনিস রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, মানে যা কিছু নৈরিত মানে কোণে ঐশ্বরিক জিনিস রাখা দরকার অবশ্যই, ভারী। অবশ্যই ভারী কোনো জিনিস রাখতে হবে, হ্যাঁ নচেৎ সে প্রবলেম দেবে। আর এক্ষেত্রে হ্যাঁ। প্রবলেম আরো বেশি করে আসবে কেন? কারণ ঈশান কোণে ঠাকুর ঘর বা বারান্দা ইত্যাদি চলে গেছে, যার জন্য ঈশান কোণ ভারী হয়ে গেছে, আর তার তুলনায় নৈরিত কোণ হয়ে গেছে হালকা। হুম। তাহলে সম্পর্কের দিক থেকে, রিলেশনের দিক থেকে প্রবলেম দেবে বই কি। একে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? একে ব্যালেন্স করতে গেলে নৈরিত কোণকে ভারী করে দিতে হবে, ভারী জিনিস রেখে দিতে হবে, রাখলেই সম্পর্কের দিকটা ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, তারপর ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি বলা যায়, এক্ষেত্রে একটা বলা যাবে যে হ্যাঁ তার টাকা আসবে। টাকা আসবে কথাটা কেন বললাম? না, টাকা আনার দায়িত্ব কার? উত্তর দিকের। তো দেখা যাচ্ছে উত্তর দিকে হুম। ওপেন বারান্দা রয়েছে, ওপেন বারান্দা আছে মানে উত্তর দিক স্ট্রং আছে। উত্তর দিক যখন স্ট্রং আছে, টাকা পয়সা বাড়িতে আমদানি থাকবে, আসবে, কিন্তু সেটা সেভিংস হতে পারবে না, কারণ মেইন গেটটা চলে গেছে অগ্নিকোণে। তাই টাকা পয়সা আসার জায়গাটা ভালো আছে, কিন্তু সেভিংস এর জায়গাটা অত্যন্ত খারাপ। যদি ব্যবসা সঙ্গে যুক্ত থাকে বাড়ির লোক, ব্যবসা থাকলে পারে ওই ব্যবসা কোনো রকমে চলবে, কিন্তু প্রফিট করতে পারবে না, কারণ পশ্চিমে বাথরুম চলে গেছে। যেমন রান্নাঘরটা যে জায়গায় গেছে, রান্নাঘরটা অগ্নিকোণ ভেবে দেওয়া হয়েছিল, কিন্তু রান্নাঘরটা অগ্নিকোণে পড়েই নি। গ্যারেজ হয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘরটা সাইডে সরে গেছে, ইএসিতে চলে গেছে। তো রান্নাঘর থেকে হ্যাঁ। যে বেনিফিট আসার কথা সেটা আসবে না, বরঞ্চ রান্নাঘরে যে ব্যক্তি অধিক সময় গিয়ে রান্না করবে তার শরীরে একটু প্রবলেম আসবে, শারীরিক প্রবলেম আসবে, কারণ ওই ইএসির জায়গাটা অ্যাংজাইটির জায়গা। হুম। কেমন? ঠিক ঠিক। এইবার এই বাস্তু দেখতে দেখতে আরেক যদি ডিপে ঢুকে যাওয়া যায়, ডিপে ঢুকে গেলে এটাও বলা সম্ভব যে এই বাড়ি যখন তৈরি হয় তখন এই বাড়ির মালিকের, যে বাড়িটা বানাচ্ছিল, তার সেই সময়কার গ্রহ দশা কি ছিল, তার আইডিয়া আছে? কেউ বলতে পারবে এই বাড়িটা যখন বানানো হয় তখন এই ব্যক্তির গ্রহ দশা কি ছিল? শুক্রের দশা খারাপ ছিল। একদমই তাই, আন্দাজে বলেছো, হয়তো ঠিকঠাক লেগে গেছে। এই ব্যক্তির সেই সময় শুক্রের দশা এবং শনির অন্তর্দশা চলছিল, যার জন্য শুক্রের দশা চলাকালীন ও গেট বানিয়েছে অগ্নিকোণে, এবং সেটা খারাপ শুক্র অবশ্যই, আর খারাপ শনিও ছিল, যার জন্য বাথরুম চলে গেছে পশ্চিম দিকে। আর বাড়ির যে মালিক আছে, বাড়ির এই দুটো বেডরুমের মধ্যে কোনো একটা বেডরুমে তো মালিক শোয়, সে মালিকের বেডরুম কোনটা বলতে পারবে? ওই বায়ু কোণের দিকেরটা। কোনটা? বায়ু কোণের দিকেরটা। কেন? এমনি বললাম, মনে হলো এটা। কারণ সহ বলো, যুক্তি খাড়া করো। তার পয়সা উপার্জন হচ্ছে, পয়সা রাখতে পারছে না, মানে কোনোভাবে দেনা দেনা জানা, তার দেনা দেনা ঋণাত্মক জীবনযাপন চলছিল, হুম। তার জন্য সে ডিপ্রেশন জন্য সবসময় থাকতে ভালো থাকে। ওটা তো একটা যুক্তিগত কারণ গেল, কিন্তু গ্রহদের দিক থেকে যদি কারণ খুঁজে বের করি তাহলে কি হবে? না, প্রথমত দেখা যাচ্ছে যে অগ্নিকোণে যখন মেন গেট মানে শুক্রের দশায় সে বানিয়েছে, আবার বাথরুম বানিয়েছে কোথায়? না পশ্চিম দিকে, তার মানে শনি অন্তর্দশা। তাহলে শুক্র এবং শনি দুটোই তার জন্মছকে খারাপ। আর ডাব্লিউ যে জোনটা আছে ওটা শনির এরিয়ার মধ্যে পড়ে। তাহলে যখন সে শুক্রের দশা আর শনির অন্তর্দশায় ঘর বানালো, তার মানে শনি তো কখনোই চাইবে না যে এই ব্যক্তিটা ভালো জায়গায় শুক, ভালো জায়গায় বেডরুমটা হোক। তো শনি ওকে নিয়ে চলে যাবে ওই বেডরুমে, ডিপ্রেশন জনের বেডরুম। কেমন? তো এইভাবেই আমরা ধীরে ধীরে যখন আরো ডিপলি ক্লাসের দিকে এগোবো, আরো ভিতরে ঢুকবো, তখন অ্যাস্ট্রো বাস্তু মানে জ্যোতিষের সঙ্গে বাস্তু কিভাবে কম্বিনেশন করে কাজ করতে হয় আমরা শিখে যাবো। এরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি বারবার আগে থেকে কথাটা বলে আসতাম, জ্যোতিষের সঙ্গে বাস্তু একদম একই রকম ভাবে জড়িত। ঠিক এইভাবে একটা বাস্তু দেখেই আমরা তার জন্মছক কিরকম ছিল, জন্মছকের মধ্যে গ্রহটার অবস্থান কিরকম ছিল, দশা কি ছিল, ইত্যাদি ইত্যাদি সব খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো
এই হচ্ছে পদ্ধতি আমাদের টোটাল বিচার করবার, যে এই রকম চক্র ফেলেই আমাদেরকে কোন জিনিসটা কোন জায়গার মধ্যে পড়ে আছে এটা দেখার বিষয়। কেমন সৌমিত্রবাবু, কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? উপর দিয়ে যাচ্ছে। স্যার ভিডিওটা রেকর্ডিং আরেকবার দেখবো স্যার, তারপরে আপনাকে বলবো। হ্যাঁ, রেকর্ডিং তো অবশ্যই দেখবেন, রেকর্ডিং গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, যতটুকু এই হ্যাঁ পর্যন্ত হলো, এর উপরে কারো কোনো প্রশ্ন বুঝতে পারিনি বা কোথাও অসুবিধা হয়েছে? আমি নেক্সট এগোবো তাহলে। কেউ স্যার, নেই? ওই উত্তর দিকটা ওটা কি লিখেছেন স্যার? স্যার উত্তর দিকটা যেটা রেখেছেন ওটা কি লিখেছেন? বায়ুকোণ মাঝখানে যে বায়ুকোণ আর আপনার অগ্নিকোণের মাঝখানে এটা যে রেখেছে, এটা কি আমি বুঝতে পারছি না আপনার কথা। বায়ুকোণ আর অগ্নিকোণের মাঝখানে যেটা রেখেছেন আপনি, ওটাকে কিছেন? বায়ুকোণের অগ্নিকোণের মাঝখানে? হ্যাঁ। ওই যে গোল পয়সার কথা বলছি, যেটা বাথরুমের কথা বলছি। আচ্ছা, এই গোলটা? না না, বায়ুকোণ আর অগ্নিকোণের মাঝ, বায়ুকোণ এইখানে, অগ্নিকোণ বায়ুকোণ এইখানে? বায়ুকোণ আর ঈশানকোণ, এই বায়ুকোণ এই আর লম্বাটা? ঈশানকোণের মাঝখানে। এই লম্বাটা? হ্যাঁ এটা বারান্দা হ্যাঁ। করেছি, বারান্দা, ওপেন বারান্দা। আচ্ছা 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 আচ্ছা। আর ওর পরে যে ফাঁকা জায়গাটা এইটা? সাদা মতো যেটা হ্যাঁ, এটা তো পুরো ওপেন স্পেস রয়েছে, ফাঁকাই রয়েছে, এমনি বসার ঘরটা রয়েছে, টিভি টিভি রয়েছে এখানে, যেরকম থাকে নর্মালি। আচ্ছা, ওটা কি মানে ঘর সবে বারান্দা সেরকম নাকি? না, হ্যাঁ, এটা ঘরের সঙ্গেই তো, এই তো মেন এন্ট্রান্স ঘরের। হ্যাঁ আমি বলছি ওদিকে যে মানে আলাদা বারান্দা, মানে ঘরের মতো বারান্দা, তাই তো? হ্যাঁ, ঘরের মতো বারান্দা, ব্যালকনি যাকে বলে, ব্যালকনি এক কথা। বুঝতে পেরেছি। তো এটা মোটামুটি সবার ক্লিয়ার তো? আচ্ছা, এইবার যেটা প্রবলেম হয়, যে আমি বারবার একটা কথা বলি, যে অনেক সময় দিক ঘুরে থাকে, দিক ঘুরে থাকে। তো এইটাই মেন ব্যাপার হয়ে যায়। তো আমাদের সর্বপ্রথম বাস্তুর মধ্যে গিয়ে ব্রহ্মস্থানটা খুঁজে বের করতে হয়। ব্রহ্মস্থানটা খুঁজে বের করার পর চেক করতে হয় যে দিকটা আসলে কত ডিগ্রি ঘুরে আছে। এই ব্রহ্মস্থান ছাড়া কিন্তু দিক কত ডিগ্রি ঘুরে আছে কম্পাসের মাধ্যম দিয়ে খুঁজে পাওয়া সম্ভব নয়। যদি আমরা কম্পাস নিয়ে কোনো বাস্তুতে পরীক্ষা করতে যাই, তখন আমাদেরকে এইরকম বাস্তুর ড্রয়িং বানাতে হবে, কারণ বাস্তুকে দেখে এইখানে ঘর, ওইখানে বারান্দা, ওইখানে ঘর, ওখানে বাথরুম, চোখের দেখায় দেখে কখনো ব্রহ্মস্থান নির্ণয় করা যাবে না, যতক্ষণ না খাতায় আমরা এভাবে ড্র করছি, আঁকছি। সব থেকে ভালো এরকম কম্পিউটারে ড্র করা, কিন্তু সবার ক্ষেত্রে কম্পিউটার নেই বা ল্যাপটপও নেই, সবাই পারবে না। তো সেক্ষেত্রে ম্যানুয়ালি দেখিয়ে দেওয়া হবে খাতাতে স্কেল দিয়ে কিভাবে ড্রয়িং করতে হয়, একদম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রসেসে কি করে ড্রয়িং বানাতে হয় ম্যানুয়ালি, সেটা দেখিয়ে দেবে। আর এরকম একটা চাঁদা পাওয়া যায়, প্রত্যেকে একটা চাঁদা সংগ্রহ করে রাখবেন, ওই 35 টাকার মধ্যেই পড়ে। 360 ডিগ্রি চাঁদা, একদম গোল 360 ডিগ্রি চাঁদা এখন কিনতে পাওয়া যায় দোকানে, যে কোনো বই দোকানে মোটামুটি রাখে টুকটাক, বা অর্ডার দিলে ওরা আনিয়ে নেয়। 30 থেকে 35 বা অথবা খুব বেশি হলে 40 টাকা নেবে, এর বেশি নেবে না। তো 360 ডিগ্রি চাঁদা একটা কিনে রাখবেন। আর স্কেল, পেন্সিল, রাবার, যেগুলো ড্রয়িং করবার জন্য উপযোগী উপযোগী যেগুলো, সেগুলোকে রাখবেন। এক্ষেত্রে 360 ডিগ্রি চাঁদাটাই কিন্তু আসলে বাস্তুচক্র, এক কথা যদি বলা যায়। শুধুমাত্র বাস্তুচক্রের মধ্যে যেটা সুবিধা, আমাদের দিকগুলো প্রপার দেওয়া আছে, যে এইখানে সাউথ ওয়েস্ট এইটুকু থেকে এইটুকুর মধ্যে, হ্যাঁ এইখানে উত্তর দিকে এইটুকু থেকে এইটুকুর মধ্যে, এরকম যেরকম ভাগ করে রাখা আছে, চাঁদার মধ্যে ভাগটা করে রাখা নেই, কিন্তু চাঁদার মধ্যে ডিগ্রিটা দেওয়া আছে। তো ডিগ্রি দেখলে আমরা বুঝতে পেরে যাব কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে না রয়েছে, কিরকম কি জোন পাচ্ছে না পাচ্ছে, এই সমস্তগুলো আমরা পেয়ে যাব যদি চাঁদাটা আমাদের কাছে থাকে। তো সবাই একটা করে চাঁদা, 360 ডিগ্রি চাঁদা, স্কেল, পেন্সিল, রাবার ইত্যাদিগুলো সংগ্রহ করে রাখবেন, ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগবে। কারণ ড্রয়িং মাস্ট আমাদের শিখতেই হবে, বাস্তু করতে গেলে ড্রয়িং আমাদের জানতেই হবে। ড্রয়িং ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না বাস্তু দুনিয়াতে। ড্রয়িংটা মাস্ট, আর কোনো বাস্তু ড্রয়িং ছাড়া করতেও যাবেন না।
যখনই ড্রয়িং ছাড়া কোনো বাস্তুতে ঢুকবেন, বাস্তু করতে যাবেন, তখনই জানবেন আমি 100% ভুল কথা বলছি। আমরা সিমটম যেরকম শিখছিলাম, সিমটম তো আমরা অবশ্যই শিখবো, সিমটম অবশ্যই দেখবো, জানবো। সিমটম শুনে আমরা বলতে পারবো বাস্তুতে কোথায় দোষ আছে না আছে, কিন্তু বাস্তুতে শুধু দোষ খুঁজে বের করলেই তো হবে না, তার সমাধানটাও বলতে হবে। এবং দেখা গেল আমি বলেছিলাম অগ্নিকোণে বাথরুমের বা মেন গেটের কোনো প্রতিকার হয় না। এইবার আপনি বললেন যে আপনার যা সিমটম দেখতে পাচ্ছি অগ্নিকোণে মেন গেট, তো আপনি অগ্নিকোণে মেন গেটের সিমটম দিয়ে দেখলেন, আপনি বলে দিলেন অগ্নিকোণে মেন গেট, সেও বেচারা মেনে নিল হ্যাঁ আমার অগ্নিকোণে মেন গেট, আপনি ঠিক কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইবার এই গেটটা আপনার কাছে ড্রয়িং নেই, এই গেটটা হবেটা কোথায়? চোখের আন্দাজে বললেন গেটটা এইখানে বসিয়ে দাও, একটু সরে এসে অগ্নিকোণ থেকে সরে এসে, কিন্তু দেখা গেল অগ্নিকোণ থেকে সরে আসলে গেটটা বসাতে আবার গেটটা পড়ে গেল S2-তে, S3 পেলোই না গেটটা। এবার সে জিজ্ঞাসা করবে যে আমি তাহলে গেটটা যেখানে আছে এখান থেকে কত ফুট ছেড়ে যাব, কত ফুট ছেড়ে গিয়ে বসাবো। তাহলে এই যে ফুটের হিসাবগুলো আমরা কিন্তু ড্রয়িং ছাড়া বলতে পারবো না, পাবো না। কত ফুট গেট হবে, হাইট কত ফুট করব, কত ফুট সরে গিয়ে করব, কত ফুট বাই কত ফুট গেটটা হবে, 4 ফুট হবে না 3 ফুট হবে না 5 ফুট হবে নাকি 6 ফুট হবে, সেটাও বলতে পারবো না। তো এই জন্য ড্রয়িংটা কিন্তু মাস্ট আমাদের করতে হবে, A to Z সবটা বলার জন্য। যেমন একটা সফটওয়্যার থাকে, জিও জ্যাবরা নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে আমরা পুরো ল্যান্ডের মাপ পেয়ে যাই। স্কেল দিয়ে পুরোটা করা সম্ভব হয় না, ফুটের মাপটা বিশেষ করে স্কেল দিয়ে আনাটা একটু ঝামেলার কাজ আছে, একটু প্রবলেম হয়। যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ ইত্যাদি মেশিন রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা, একটি অ্যাপস রয়েছে যার নাম জিও জ্যাবরা। এই হচ্ছে জিও জ্যাবরা অ্যাপস। এই অ্যাপসটা ওপেন হয় ঠিক এইরকম ভাবে, সফটওয়্যার এটা একটা, আমি গ্রুপে দিয়ে দেবো যখন প্রয়োজন হবে। তো এটা হচ্ছে জিও জ্যাবরা। এখানে যেটা আমাদের সুবিধা সেটা হচ্ছে প্লটের ওয়েথ অ্যান্ড লেন্থ, এই দুটো জিনিসকে দিয়ে দিলে আমাদের কাছে পুরো প্লটটা চলে আসবে। পুরো প্লট একদম যেরকম আমাদের দরকার ঠিক সেরকম প্লটটা আমাদের সামনে চলে আসবে। যেরকম এখানে আমার নেওয়া আছে 40/60, তো এই যে প্লটটা দেখতে পাচ্ছি আমরা 40/60-এর প্লট আমার এখানে নেওয়া আছে। বুঝবো কি করে? এখানে সংখ্যাও লেখা আছে, মানে এই যে প্লটটা রয়েছে এটা পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব যাই বলি না কেন, এখানে 40 ফুট নেওয়া আছে। এরকম এইটুকু এই একটা ঘর 10 ফুট বাই 10 ফুটের ঘর, 10 ফুট বাই 10 ফুটের ঘর একটা ঘর, 1 2 3 4 40 ফুট হয়ে গেল। আর এটা নিয়ে আছে 60 ফুটের, 1 2 3 4 5 6, 10 ফুট বাই 10 ফুটের ঘর, এখানে 60 ফুট নেওয়া আছে। কেমন? তো এইখান থেকে আমরা পুরো প্লট পেয়ে যাব, তার সঙ্গে সঙ্গে 16 দিকও এখান থেকে পেয়ে যাচ্ছি। যেমন এইটা নর্থ, এটা এনএনই, এটা ঈশান, এটা ইএনই, এইটুকুটা ইস্ট, এইটুকুটা ইএসই, এইটুকুটা সাউথ ইস্ট অগ্নিকোণ, এইটুকুটা এসএসই, এইটুকুটা সাউথ, এইটুকুটা এসএসডব্লিউ, এইটুকুটা সাউথ ওয়েস্ট, এইটুকুটা ডব্লিউএসডব্লিউ, এইটুকুটা কেবলমাত্র ওয়েস্ট, এটা ডব্লিউএনডব্লিউ নর্থ ওয়েস্ট, এটা আবার এনএনডব্লিউ চলে গেল। তো এইখানে টোটালটা আমরা পেয়ে যাচ্ছি। ড্রয়িং করার সময় এটা অত্যন্ত সুবিধাজনক, অত্যন্ত সুবিধা তৈরি করে আমাদের ক্ষেত্রে। এই হচ্ছে সেই প্লট, এটা হচ্ছে ব্রহ্মস্থান প্লটের, ব্রহ্মস্থান ছেড়ে আমাদের ড্রয়িং করতে হবে। তো এটাকে ছেড়ে দিয়ে আমরা চারপাশ থেকে ড্রয়িং করে দেবো, যেখানে যেখানে যা যা দেওয়ার দরকার সেখানে সেখানে সেইগুলো দিয়ে দেবো। চিন্তার বিষয় নেই, এই ক্লাসগুলো আমরা ধীরে ধীরে করবো, একদম ডিটেলসে করবো, গভীরে গিয়ে করবো। যা সময় লাগবে, অসুবিধা কিছু নেই। সফটওয়্যার যার যার লাগবে আমি গ্রুপে সফটওয়্যার সেন্ড করে দেবো, সঠিক সময় আসলে A to Z সব পেয়ে যাবেন এখান থেকে। মাপ পাচ্ছেন, প্লটের মাপ, এখানে ডিগ্রি পাওয়া গেল, এর মধ্যে আরো অনেক কিছু আছে, সেগুলো করা যায়। এবার এটাকে কিছুই না, এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে হয়,
এইটুকুটা স্ক্রিনশট নিয়ে গিয়ে পাওয়ার পয়েন্টে গিয়ে ড্রয়িং নর্মালি করা, যেরকম ড্রয়িং করি আমরা। ঠিক আছে, খুব ইজি ব্যাপার। ব্রহ্মস্থান বিষয়ে কারো কনফিউশন? মন্টু বাবু, হ্যাঁ বলো। ব্রহ্মস্থান মোটামুটি একটু আইডিয়া হয়েছে, সম্পূর্ণ না হলে এটা রিভাইজ করবো আমি আবার। মোটামুটি একটা আইডিয়া আছে। মোটামুটি আইডিয়া এসছে। আচ্ছা, আর আর কারো ব্রহ্মস্থান বিষয়ে কোনো সমস্যা আছে? সৌমিত্র বাবু, শুনুন, ব্রহ্মস্থান নিয়ে কোনো প্রশ্ন? না স্যার ঠিক আছে। যদি বুঝতে পারছি না বা অসুবিধা হচ্ছে তাহলে বলবেন, আমি এক্সট্রা করে ক্লাসের অ্যারেঞ্জ করব। যদি কোথাও কনফিউশন আচ্ছা আচ্ছা স্যার, আমি একবার স্যার আপনাকে, হ্যাঁ স্যার রেকর্ডিংটা আমি একবার দেখবো স্যার। তো একটু আছে, এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে তো ঠিক মনোযোগ দিতে পারিনি। তো একবার রেকর্ডিংটা দেখে আপনাকে একবার সময় করে বলবো। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা এখানে শিখতে এসেছি, আমাদেরকে শিখেই বেরোতে হবে যেভাবেই হোক না কেন সেটা। সেরকম হলে একটা ক্লাস আমরা দুবার একদম তিনবার করে করবো, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আমরা পুরো শিখেই বেরোবো। হ্যাঁ বলুন। যে বাড়ির ব্রহ্মস্থান মানে বাউন্ডারি থেকে পুরো ব্রহ্মস্থান আর পুরো বাড়িটার ব্রহ্মস্থান। হ্যাঁ তো যদি বাউন্ডারির ব্রহ্মস্থানে বাড়ির হচ্ছে মানে বাউন্ডারির নৈরিত কোণে যদি বাড়ির হচ্ছে নৈরিত কোণ মানে নৈরিত কোণ নয় সেটা, কিন্তু বাউন্ডারির নৈরিত কোণে বাথরুম পড়ে, তখন কোনো কি এফেক্ট পড়বে না পড়বে না সেটা? হ্যাঁ, এফেক্ট আসবে, খানিকটা আসবে, সম্পূর্ণ আসবে না, খানিকটা আসবে। মানে কিছু পুরোটা না আসলেও আসবে অবশ্যই। আসবে অবশ্যই, একদম। তাহলে বাউন্ডারিটাও আমাদের ঠিকঠাক মানে বাউন্ডারির যে এরিয়াটা সেই এরিয়াটাও তো আমাদের ঠিকঠাক করতে হবে। অবশ্যই, সেটাও ঠিক ঠিকঠাক আছে, করতে হবে বই। ঠিক আছে, ওটাই জানার ছিল। হুম। আরে বাউন্ডারির নৈরিত কোণ, তাহলে সেখানে যদি ফাঁকা তাহলে কি হবে তাহলে? তাহলে বাউন্ডারি হ্যাঁ, বাউন্ডারি নৈরিত কোনো ফাঁকা রাখা যায় না। বাউন্ডারি নৈরিত কোনো আমরা গ্যারেজ বানিয়ে দিতে পারি, বা কোনো আউট হাউস যেরকম থাকে না বাড়িতে, আউট হাউস বলা হয়, যারা বাইরে থেকে আসে তাদের থাকার জন্য ঘর বানিয়ে দেওয়া যায়, আউট হাউস, সেটাও সম্ভব। আচ্ছা এমনি খোলা খোলা জায়গা, মানে জায়গাটা তোর ঘর করেছে সেই তোর বাউন্ডারি দেয়া নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি জায়গা খোলা থাকে, বাউন্ডারি দেওয়া নেই, তাহলে শুধুমাত্র ব্রহ্মস্থান একটাই বেরোবে, যেটা ঘরে যতটুকু কনস্ট্রাক্টেড হয়ে আছে। আচ্ছা, আর এমনি যদি কোনো সিল ফিল হয়ে থাকে যে জায়গাটা এতখানি জায়গা, অনেকখানি তোর জায়গা থাকে, অনেকে সে করা নেই, আগের যুগে ধরো জায়গা আর অনেকের ইয়ে আছে, পড়ে আছে জায়গা, এক সাইডে ঘরটা করেছে। একটা এফেক্ট আসবে না, কারণ একটা কথা মাথায় রাখবেন, বাস্তুর যে দেবতা, যে 42টি দেবতা রয়েছে, সেই সমস্ত দেবদেবীর নির্মাণ হয় দেওয়াল থেকে। যেখানে দেওয়াল তৈরি হলো সেখান থেকেই দেবদেবীর নির্মাণ শুরু হলো, এনার্জি তৈরি হলো, কেমন? তো আচ্ছা যতক্ষণ না দেওয়াল পড়ছে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো এনার্জির ক্রিয়েশন হচ্ছে না। তাই দেওয়ালটার একটা বিশেষ গুরুত্ব আছে। যখনই দেয়াল দেবে তখন তার ইফেক্টেড মানে আসবেই।
হ্যাঁ, তাই তো? যখন দেওয়াল চলে আসলো তখন ইফেক্ট শুরু হলো আসা, তখনই সেটাকে ব্রহ্মস্থানের মধ্যে ইনক্লুড করতে হবে। মানে এমনি সিল পোতা থাকলে, বেড়া ফেড়া দেওয়া থাকলে, কাঠের বেড়া থাকলে, মানে ফাঁকা থাকলে অসুবিধে নেই, তাই তো? বেড়া দেওয়া থাকলে অসুবিধে নেই। না, বেড়া দেওয়া থাকলে ওটা, হ্যাঁ বেড়া যদি থাকে বেড়া ক্ষেত্রে কিন্তু ইনক্লুড করতে হবে, কারণ বেড়াটা একটা দেওয়ালের মতোই। যদি আচ্ছা আমরা চারপাশটা বেড়া দেওয়া থাকে, বেড়া তো পাঁচিলের মতোই হলো এক প্রকার, পাকাপোক্ত হলো না বটে, কিন্তু একটা আধার তো হলো। আচ্ছা। তো আধার যখনই আসবে তখন তো ব্রহ্মস্থানে আসবে। হুম, আমি বেড়া ঠিক দিলাম মানে আছে। আমার বাউন্ডারিকে অন্য জায়গা থেকে পৃথক করে দিলাম। ঠিক আছে, তাহলে ঠিক আছে ওটা। তো আর একটা জিনিস যেটা হয় আমি দেখিয়ে দিই একবার, যেটা আমরা ফাউন্ডেশন ক্লাসে আলোচনা করে থাকি, যে তখনকার দিনে বাড়ি যেরকম দেখতে থাকতো, একদম এরকম চার চৌকো একটা জায়গা, চারদিক থেকে ঘর থাকতো। যেমন এইখানে একটা ঘর শুরু হলো, এইখানে একটা ঘর দেয়া হলো, এইখানে একটা ঠাকুর ঘর দিয়ে দিলাম, ঠাকুর ঘরের মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল, আবার এইখানে আবার এইখানে একটা ঘর দিয়ে, এইখানে একটা রান্নাঘর দিয়ে দেওয়া হলো, রান্নাঘরের পাশে একটা খাবার জায়গা, বা এখানে বোর্ডে খাবার জায়গা হতে পারে। বাথরুম বাড়িতে থাকুক না থাকুক, না থাকুক অসুবিধা নেই, বাথরুমটা কিন্তু করছিও না। এটা বাড়ির মেইন গেট হয়ে গেল। তো এই বাস্তুটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটা উঠোন, এখানে ছাদ নেই, ফাঁকা জায়গা, এটা পুরোটা ঠিক আছে, এটা পুরোটাই ফাঁকা জায়গা, এটা উঠোন। এইগুলো সব ইনক্লুডিং রয়েছে একে অপরের সঙ্গে। যেমন এইটার সঙ্গে এটা ইনক্লুড রয়েছে, এটা বারান্দার মধ্যে পড়ছে এরিয়াটা পুরোটা। এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা বারান্দা, মাঝখানে এই ঘর থেকে ঘর যাতায়াতের জন্য বারান্দা। এইটাও তাই, এটাও পুরোটা বারান্দার মধ্যে পড়ছে, এটাও বারান্দা, এখানে যাওয়া যাবে, প্লাস এটাও বারান্দা। এটা টোটালটাই বারান্দার মধ্যে পড়ছে। হ্যাঁ, এইবার কথা হলো, এইটা তো বারান্দা, এইগুলো সব জয়েন্টে হয়ে আছে, এই যে ওপরে চারপাশে ঘর সব জয়েন্টে হয়ে আছে, এটা মেইন গেট ঢোকা হলো। এই যে জায়গাটা তৈরি হলো, এটা হচ্ছে উঠোন, এটা ফাঁকা, এখানে ছাদ নেই, ফাঁকা এরিয়া। এর ব্রহ্মস্থানটা কিরকম নির্মাণ হবে, তৈরি হবে, কটা ব্রহ্মস্থান বেরোবে এটা? এটা হচ্ছে আগেকার দিনের পদ্ধতি, তখনকার বাড়ি বানানো হতো, চারদিক দিয়ে বাড়ি বানিয়ে মাঝখানটা ফাঁকা রাখা হতো, যাতে নেগেটিভ এনার্জি বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে ব্রহ্মস্থান কটা বেরোবে, যেরকম আগেরটা দেখলাম আমরা, প্লট একটা বেরোলো, কনস্ট্রাক্টর এরিয়ার একটা বেরোলো, এর ক্ষেত্রে কটা বেরোবে? একটাই বেরোবে। একটাই বেরোবে? হ্যাঁ, একটাই বেরোবে। আচ্ছা ঠিক আছে, একটা ভোট আসবে, একের উপর একটা ভোট, আর নিজস্ব আইডিয়া। মন্টু কি মনে হচ্ছে? এটা কি শুধু বাস্তু প্লট না শুধু বাড়ির মধ্যে পড়লো এটা? এটা টোটালটার মধ্যেই হয়ে আছে।
টোটালটাই বাস্তু, তাই তো? টোটালটাই ঘরের মধ্যে, তাই তো? একদম। সেই অনুযায়ী তাহলে একটাই হবে। মাঝখানে যে ফাঁকা আছে এটা ছাদ নেই তো, এখানে কি হবে? হ্যাঁ, ব্রহ্মস্থান তো ঠিকই আছে, চারদিক যেহেতু এক, প্রত্যেক দিকে যদি ঘরের মধ্যেই হয়ে থাকে, হ্যাঁ, পাঁচিলের ঘেরার মধ্যে সবকিছু রয়েছে, তাহলে ব্রহ্মস্থান তো ঠিক পজিশনই আছে, ভালোই আছে এখানটা। একটাই তো হওয়ার কথা। না, আমরা তো শিখেছিলাম যে কনস্ট্রাক্টেড এর একটা আলাদা প্লট ব্রহ্মস্থানে বেরোবে, আর যেটা ফাঁকা আছে আর একটা আলাদা ব্রহ্মস্থানে বেরোবে। তাহলে যদি আমি এখানে এইটুকুটা নিয়ে নিই একটা আলাদা, এটা ফাঁকা বারান্দা, এটা ফাঁকা বারান্দা, তো হুম। এত তো ফাঁকা বারান্দা আছে, এনার্জি সব বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি আমি এইখান থেকে এইটুকুটা একটা ব্রহ্মস্থান বের করি, আবার এর একটা আলাদা ব্রহ্মস্থান বের করি, তাহলে আবার যদি পুরো প্লটের একটা ব্রহ্মস্থান আলাদা বের করি, তাহলে তিনটে ব্রহ্মস্থান তো বেরোবে। এটা ঠিক বুঝতে পারলাম না স্যার। এটা যদি শুধু বাড়িতে চারদিকটা যদি বাড়ির মধ্যেই পড়ে, তাহলে ব্রহ্মস্থান তো একটাই হওয়ার কথা। আর আপনি যেটা বলছেন বারান্দা আপনার তিনটে দেখাচ্ছেন, হ্যাঁ, তো হুম। বারান্দা তো সেই ঘরের মধ্যেই পড়ছে তো, সেক্ষেত্রে তো একটাই মনে হয়। বাহ, ধন্যবাদ। এই জায়গাগুলোতেই স্টুডেন্টরা কোথায়, অরিন্দম কোথায়, অরিন্দম চলে গেল? আচ্ছা, চলে যায়। এই জায়গাতেই প্রবলেম হয়, কারণ আমাদের নিয়ম কি আছে, নিয়ম আছে যে এরিয়াটা ফাঁকা আছে, বারান্দা হয়ে যাক, ব্যালকনি হয়ে যাক, যে ফাঁকা এরিয়া যেখান থেকে এনার্জি বেরিয়ে যেতে পারে, সেই জায়গাগুলোকে আমরা ব্রহ্মস্থানে নিই না, ইনক্লুডিং করি না। এটা নিয়ম। কিন্তু এক্ষেত্রে সেই নিয়মটা প্রযোজ্য হবে না। এর কারণ হচ্ছে আমাদের এনার্জি গুলো দেওয়াল থেকে তৈরি হয়। এর দেখতে পাচ্ছি যে মেন গেট দিয়ে ঢুকে চারিদিকেই তো দেওয়াল, ফাঁকা বলে তো কিছু অংশ নেই। তো হ্যাঁ। সুতরাং এই সমস্ত বাস্তুর ক্ষেত্রে ব্রহ্মস্থান একটাই বেরোবে। হ্যাঁ, এইগুলো কখনো ভোলাবেন না বা কনফিউজড হয়ে যাবেন না, এইগুলোতে অনেকে হুম, কনফিউজ হয়ে গিয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। হ্যাঁ, সেটাই ভাবলাম তো, যেহেতু প্লটটা একটাই পড়ছে, ঘরের মধ্যেই পড়ছে, সেক্ষেত্রে বারান্দা থাকলেও ব্রহ্মস্থান একটা হওয়ারই কথা। এর ব্রহ্মস্থান একটাই বেরোবে, কারণ চারিদিক থেকে বাড়ি হয়ে আছে। আর এইটাই ছিল তখনকার বাড়ি নির্মাণ করার পদ্ধতি, যার জন্য একটাই ব্রহ্মস্থান তখন বেরোতো, আপনার ঝামেলা থাকতো না। এখন হয়ে গেছে অন্যরকম পদ্ধতি, যা দুটো করে ব্রহ্মস্থান বেরিয়ে পড়ে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি কখনো আপনারা নিজেরা বাড়ি বানান, তখন এরকম পদ্ধতি বানাবেন। এগুলো বাস্তবপক্ষে খুব অনুকূল হয় এবং শুভপ্রদায়ক হয়ে থাকে। সাউথ ইন্ডিয়ার দিকে গেলে এখন আমরা এই ধরনের বাড়ি দেখতে পাবো, মানে এখন ওরা এইভাবেই বাড়ি বানায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর এগুলো মানে এতটা পজিটিভ এনার্জি দেয় এই বাড়ির বাস্তুগুলো, সুন্দর, মানে আনন্দ, অত্যন্ত আনন্দ দিয়ে থাকে। যখন মাঝখানটা ফাঁকা করে দেওয়া হলো ব্রহ্মস্থানটাকে, আর চারদিক থেকে বাড়ি বানানো হলো, অসাধারণ একটা, দেখতেও সুন্দর লাগে, প্লাস বাস্তুর এনার্জিটা খুব ভালো থাকে এখানে। ওয়েবসাইটের আমি একটা লিংক গ্রুপে পাঠিয়ে দেবো কিছুদিনের মধ্যে, তো সেখানে আমাদের কিছু রেকর্ডেড ভিডিও থাকবে। সে রেকর্ডিং ভিডিওগুলো একটু দেখে নেবেন, রেকর্ডিং ভিডিওগুলো দেখে নিলে পরে বাস্তব অর্ধেক জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা লাইভ ক্লাসে আবার আসবো, এসে সেই সমস্ত জিনিস নিয়ে ডিসকাশন করবো, কেমন? তো আজকের জন্য এই পর্যন্ত টপিক ছিল। নেক্সট ক্লাস আমরা আবার SMS করে দেবো, তবে হবে গ্রুপে। তো আজকে ক্লাসে কোথাও কারোর অসুবিধা হয়েছে বুঝতে ব্রহ্মস্থান বিষয়ক সম্পর্কে? সবাই মোটামুটি ক্লিয়ার তো? মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, আমি একটা বাস্তু গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। সেই বাস্তু সম্পর্কে প্রত্যেকে কিছু না কিছু কমেন্ট করবেন, এতে আমাদের প্র্যাকটিক্যাল হবে, কেমন? তো আজকের জন্য এই পর্যন্তই, এখানে ক্লাস শেষ করছি আমরা। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি। 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 শুভরাত্রি।